প্রিয় ছাত্রছাত্রীরা, আমি শান্তনু স্যার। আজকে বংশগতি এবং কয়েকটি সাধারণ জীবগত রোগের আগে একটা ভিডিও আমি দিয়েছি, দুটো ভিডিও দিয়েছি। আজকে আমি একটি প্রশ্ন নিয়ে এসেছি তোমাদের সামনে। প্রশ্নটা হচ্ছে, তোমরা নিশ্চয়ই লিখেছো, দুটি কন্যা সন্তান হিমোফিলিয়ার বাহক, দুটি পুত্র সন্তান স্বাভাবিক, এক্ষেত্রে মাতা পিতার জিনোটাইপ কী হবে? তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এক্ষেত্রে দুটি পুত্র সন্তান স্বাভাবিক আর দুটি কন্যা সন্তান হিমোফিলিয়ার বাহক। আমরা একটা জানি, সূত্র জানি। কি জানি? যে পুত্র স্বাভাবিক হলে মাতা স্বাভাবিক হয়। এক্ষেত্রে দুটি পুত্র সন্তান স্বাভাবিক থাকায় তাদের মায়ের জিনোটাইপটা কি হবে? তাদের মায়ের জিনোটাইপটা স্বাভাবিক হবে। কি বুঝতে পেরেছি? তাহলে তুমি এখান থেকে শুরু করো। কি লিখবে? প্রত্যেকে লেখো। আরও দু একটা ক্রস আমি দেখাবো। অ্যান্সারটা দেখো। এটা শুধুমাত্র জিনোটাইপটা লিখতে হবে। মা এবং বাবার জিনোটাইপটা কি হবে লেখো। আমরা জানি মাতা স্বাভাবিক হওয়া, মাতা স্বাভাবিক থাকলে পুত্ররা স্বাভাবিক হয়, তাই তো? পুত্ররা কি হয়? স্বাভাবিক হয়। কারণ পুত্রদের এক্স ক্রোমোজোমটি মায়ের নিকট থেকে আসে। তাহলে পুত্রদের যে এক্স ক্রোমোজোম সেটা তো মায়ের নিকট থেকে আসে, এবং ওয়াই ক্রোমোজোমটি পিতার নিকট থেকে আসবে, পিতার নিকট থেকে আসে, তাই তো? এবার দেখো ওয়াই ক্রোমোজোম, এই ওয়াই ক্রোমোজোম কিন্তু হিমোফিলিয়ার জিন বহন করে না, এটা মনে রাখবে। তাই মাতার জিনোটাইপ হবে, নিশ্চয়ই বুঝতে পেরেছ। মাতার জিনোটাইপ হবে x টু দি পাওয়ার বড় হাতের H এবং x টু দি পাওয়ার বড় হাতের H। তাহলে প্রথম উত্তর আমরা পেলাম যে দুটি পুত্র সন্তান স্বাভাবিক। তাই মা নিশ্চয়ই স্বাভাবিক থাকলেই কিন্তু এই ঘটনাটা ঘটে। কারণ পুত্রদের এক্স ক্রোমোজোমটি, কারণ পুত্ররা একটা এক্স ক্রোমোজোম একটা ওয়াই ক্রোমোজোম থাকে, তাহলে এক্স ক্রোমোজোমটা তো মায়ের কাছ থেকে এসছে। যদি মা আক্রান্ত হতো তাহলে ওই জিনটা গ্যামেটের মাধ্যমে বাহিত হতো এবং পুত্রদের ওই রোগটা সৃষ্টি করতো। অর্থাৎ মা যদি কোনো রোগ বহন করেন সেটি গ্যামেটের মাধ্যমে বাহিত হবে এবং পুত্রদের রোগগ্রস্ত করে তুলবে। এক্ষেত্রে মা যেহেতু স্বাভাবিক তাই পুত্ররা স্বাভাবিক হবে। তাহলে এই রেজাল্টটা আমি পেলাম মায়ের ক্ষেত্রে। এবার দেখো, আবার আমরা এক্ষেত্রে দেখো দুটি কন্যা সন্তান বাহক, আবার এই যে কন্যাদের দুটি এক্স ক্রোমোজোমের এক্স ক্রোমোজোমে একটি
মাতা এবং অপরটি পিতার নিকট থেকে আসে। পিতার নিকট থেকে আসে। তাহলে কন্যাদের যে দুটি এক্স ক্রোমোজোম থাকে তার একটি সে তার কাছ থেকে পায়, মায়ের কাছ থেকে পায়, এবং অপরটি পিতার কাছ থেকে পায়, এটা আমরা জানি। এবার আমরা মায়ের তো জিনোটাইপটা পেয়েই গেছি, অর্থাৎ যেহেতু কন্যারা বাহক, অর্থাৎ পিতা স্বাভাবিক কন্যা স্বাভাবিক, এটাও কিন্তু আমরা জানি। আমরা জানি যে পিতা স্বাভাবিক কন্যা স্বাভাবিক। এবার কন্যাদের ক্ষেত্রে এই যে এক্স ক্রোমোজোম, তাহলে আমি এই কথাটা মনে রাখবে যে মাতা স্বাভাবিক থাকলে পুত্ররা যেমন স্বাভাবিক থাকে, পিতা স্বাভাবিক থাকলেও কন্যারা স্বাভাবিক থাকে। হয়তো বাহক হবে কিন্তু তারা স্বাভাবিক থাকে। তাহলে এক্ষেত্রে পিতার জিনোটাইপ মায়ের জিনোটাইপ যখন আমি পেয়েই গেছি তখন আর আমি এইটাই লিখতে পারি। এক্ষেত্রে পিতার জিনোটাইপ হবে, নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি, এক্স এর মাথায় ছোট হাতের এইচ এবং ওয়াই। তাহলে পিতার জিনোটাইপ কি হবে আমরা জানলাম যে পিতা হিমোফিলিয়া রোগে আক্রান্ত হবে, অর্থাৎ পিতা হিমোফিলিয়া রোগে আক্রান্ত হবে। নিশ্চয়ই আমরা এই উত্তরটা পেয়েছি। তাহলে তোমরা যখন এরকম কোনো ক্রস দেবে তখন তোমরা নিজেরা একটু ভেবে লিখতে পারো। এবং অনেক সময় এরকমও দিয়েছে, বহুবারই দিয়েছে, যে কোনো পরিবারে পিতা মাতা স্বাভাবিক, অর্থাৎ তারপরেও দেখা গেছে তাদের মধ্যে একটি সন্তান হিমোফিলিয়া রোগে আক্রান্ত হয়েছে বা বর্ণান্ধতা, বেশিরভাগ ক্ষেত্রে বর্ণান্ধতাই দেয়, বর্ণান্ধতা রোগে আক্রান্ত হয়েছে, এটি কীভাবে সম্ভব? তোমরা বাড়ির থেকে এইটা ক্রসটা করে নিয়ে আসবে। যে আমি যেটা বলছি সেটা খাতায় লিখে নাও। কোনো পরিবারে পিতা মাতা স্বাভাবিক, এই ক্রসটাই মাধ্যমিকে দিয়েছিল, একবার না দুবার দিয়েছি, একবার তো দিয়েছি, হয়তো দুবারও হতে পারে, আমার ঠিক মনে নেই। প্রশ্নটা হচ্ছে কোনো পরিবারে পিতা ও মাতা স্বাভাবিক, কোনো পরিবারের পিতা ও মাতা স্বাভাবিক, তাদের একটি পুত্র সন্তান বর্ণান্ধতা রোগে আক্রান্ত হয়েছে। এটি কিভাবে সম্ভব তা একটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও। ওটা লেখার পরে এটা এই ক্রসটা তোমাদের করতে হবে না, শুধু উত্তরটা বলবে। একজন বর্ণান্ধ পুরুষের সঙ্গে, তোমরা এটা লিখতে থাকো, একজন বর্ণান্ধ পুরুষের সঙ্গে স্বাভাবিক বাহক মহিলার বিবাহ হলে পুত্র সন্তানদের বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা
হলো 25, 50, 75, এই যে পার্সেন্টেজ দিয়েছি 25% অথবা 50% অথবা 75% অথবা 100%। এই ক্রসটা খুব তাড়াতাড়ি করে করো। পরে আরেকটা ক্রস দিচ্ছি। পরেরটা হচ্ছে এটা 2 নম্বর, 3 নম্বর হচ্ছে স্বাভাবিক পিতা। হ্যাঁ, এটা তোমরা করো, তারপরে এটা লিখে তারপরে করবে। এটা তোমরা নিজেরা করো, কেউ কাউকে দেখবে না। দেখি আমি দেখবো তোমরা নিজে পারো কিনা। কেউ তোমরা নিজেরাই চেষ্টা করবে, কারণ পরীক্ষার হলে তো এরকম দেবে, এমসিকিউর মধ্যেও দিতে পারে। তোমরা নিজেরা চেষ্টা করো। একজন বর্ণাঢ্য পুরুষের সঙ্গে স্বাভাবিক বাহক মহিলার বিবাহ হলে পুত্র সন্তানদের জিনোটাইপ পুত্র সন্তানদের বর্ণাঢ্য হওয়ার সম্ভাবনা হলো। এটা তোমরা যখন উঠবে তখন আগে ভেবে নেবে জিনোটাইপটা কি। তাহলে এক্ষেত্রে পুরুষের জিনোটাইপ কি, মানে মহিলার জিনোটাইপ কি। আর 1 নম্বরের কোশ্চেন তোমরা খাতার ডান দিকে জিনোটাইপটা লিখে গুণ করে দেখাবে, গুণ করে দেবে খুব অল্প জায়গার মধ্যে। তোমরা কি পারবে এটা, নাহলে আমি করে দেবো? আচ্ছা, চেষ্টা করো। আচ্ছা, এই দুটো আগে করো, তারপরে আমি তোমাদের ক্রস করতে হবে না। ক্রস করা 1 নম্বরের কোশ্চেনে ক্রস করে না। হ্যাঁ, ওইটাই তো তোমাকে বলছি, ক্রস করতে হবে না। আচ্ছা দেখো, আমি একটা প্রথমটা দেখিয়ে দিই, তারপর তাহলে দ্বিতীয়টা পারবে। হ্যাঁ, ওরা বলেছে 50%। ক্রস করে করেছো? ক্রস করতে হবে না। আচ্ছা, আমি দেখিয়ে দিই সহজ। দেখি কিরকম হবে। ও হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইভাবে একদম সব কেটে ক্রস করার দরকার নেই। আচ্ছা আচ্ছা, দেখো একটু দেখে নাও দ্বিতীয়টা তোমরা করবে। 2 নম্বরের কোশ্চেনটা আমি দেখছি, দেখো ভালো করে আগে পড়ে নাও, বোর্ডের দিকে তাকাও। একজন বর্ণাঢ্য পুরুষের জিনোটাইপ বলো। বর্ণাঢ্য পুরুষের জিনোটাইপ কি হবে? হ্যাঁ, কারেক্ট। তার সঙ্গে গুণ চিহ্ন দাও, দিয়েছি। তারপরে স্বাভাবিক বাহক মহিলা তুমি বলো। স্বাভাবিক বাহক মহিলা জিনোটাইপ তোমরা কে বলতে পারবে? স্বাভাবিক বলো। বড় হাতে ছোট হাতে সি না, সি কারেক্ট, খুব ভালো বুঝতে পেরেছো। এক্স এর মাথায় সি প্লাস, তারপরে এক্স এর মাথায় সি। এইবার এই যে আমি গুণ করছি, এটা হচ্ছে গুণ। এইবার দেখো তোমরা ধরো এটা 2 3 4 5 এরকম গুণ করো তো। গুণ তো শিখেছো সবাই, জানো। এটা মনে করো 2, এটা মনে করো 3, এটা মনে করো 4, এটা মনে করো 5।
হয়ে গেল তো, 1 2 দরকার নেই, তুমি এটা ধরে নাও। আর 4 1 2 ও ধরতে পারো, 1 2 ও ধরতে পারো। হ্যাঁ ধরো না, 1 তারপরে 2 তারপরে 3 4 ধরেছি তো, 1 ধরেছি। আচ্ছা এই 1 দিয়ে 3 কে গুণ করব, করো। 1 দিয়ে 3 কে গুণ করলে কি হয়? এটা c প্লাস x এর মাথায় c প্লাস আর x এর মাথায় c হয়েছে। 1 দিয়ে 3 কে গুণ করেছি, তাকিয়ে দেখি দেখো আরে ভালো করে দেখেছি। তাহলে 1 দিয়ে 3 কে গুণ করা হয়ে গেছে, কমা। এবার 1 দিয়ে কাকে গুণ করব? 4 কে গুণ করো। x এর মাথায় c, x এর মাথায় c, তাহলে 1 দিয়ে 1 এর কাজ হয়ে গেছে তো। এবার 2 দিয়ে আবার কমা লেখো। এবার 2 দিয়ে গুণ করো, x এর মাথায় c প্লাস y হয়েছে। 2 দিয়ে গুণ করেছি 3 কে, 2 দিয়ে 3 কে গুণ করেছি। এবার 2 দিয়ে কাকে গুণ করব? 4 কে, আবার কমা দাও। x এর মাথায় c, তারপরে কি আছে? y হয়েছে সবার? তুমি বুঝতে পেরেছো? তুমি বুঝতে পেরেছো? 1 2 3 4 ধরে নিলাম। 1 দিয়ে a কে গুণ করব 3 কে, তাহলে 1 1 মানে তো x এর মাথায় c, এইটার সঙ্গে এইটাকে গুণ করে বসেছে। বুঝতে পারলে? ঠিক একই ভাবে এইটা 1 দিয়ে 3 কে গুণ করেছি, তার মানে এই যে এর মধ্যে এটা 1 1 আর 3 এর গুণফল 1 গুণ 3, 1 মানে এইটা, 3 মানে এইটা, তারপরে 1 দিয়ে 4 কে গুণ করেছি, 1 মানে এইটা না, এইটা হচ্ছে 1, এইটা হচ্ছে 3। আগে সি প্লাসটা লিখতে হবে তো, আগে প্রকট লিখতে সেটা উল্টে লিখেছি। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 4। এই ক্ষেত্রে এটা হচ্ছে 3, তার সঙ্গে কার সঙ্গে গুণ করেছি? 3 এর সঙ্গে 2। এটা হচ্ছে 4 আর এটা হচ্ছে 2। কি বুঝতে পারলাম? এইবার তোমাকে জিজ্ঞাসা করি যে পুত্র সন্তানদের বর্ণান্ধ হবার সম্ভাবনা কিরূপ? বলো, পুত্র কোথায় কোথায় আছে? এই যে একজন, এই যে একজন, একটু দেখবো। এবার বলো পুত্র সন্তানদের বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কতটা? বলেছো, রেজাল্টটা আগেই বলে দিয়েছো। কতটা? 50%। তার মানে এই পুত্র দুইজন 100%, আগেই বলেছি। দুইজন পুত্র মানে 100, দুইজন কন্যা মানে 100। তাহলে এই 100 এর মধ্যে একজন, তার মানে কোনটা উত্তর হবে? 50% হয়েছে। সেকেন্ড উত্তরটা সেকেন্ড করো। এই তৃতীয় প্রশ্নের উত্তরটা সবাই করো ওইভাবে করে আমাকে উত্তরে যাবে। আমি কিন্তু কাউকে, আমি দেখবো খাতায় কি পারছো কি পারছো না। তুমি লিখেছো, প্রশ্নটা লিখেছো? এবার উত্তরটা চেষ্টা করো। প্রশ্নটা আগে লিখে নাও, প্রশ্নটা লিখে তারপরে উত্তরটা। স্বাভাবিক পিতা বাহক মাতা হলে ওই দম্পতির হিমোফিলিয়া রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কি? 50%। আচ্ছা আচ্ছা দেখো, তুমি লিখেছো লিখেছো প্রশ্নটা? তাহলে তুমি কিভাবে করলে দেখি? স্বাভাবিক পিতা বাহক মাতা, কন্যা হলে মানে 50ই হবে। স্বাভাবিক পিতা বাহক মাতা, যদি পুত্র হতো পুত্র, এক্ষেত্রে কিন্তু বলেছে, ভালো করে লক্ষ্য করো, আক্রান্ত সন্তান, কন্যা পুত্র মিলিয়ে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, যে বাহক মাতা যেহেতু, যদি পুত্র হতো তাহলে আক্রান্ত হতো, আর যদি কন্যা হতো আক্রান্ত হতো না। আচ্ছা ওর জন্য 50। আচ্ছা, তোমরা নিজে করেছো সবাই? না, আমরা করি। প্রত্যেকে তুমি চেষ্টা করো, চেষ্টা করো। এই যে স্বাভাবিক পিতা বলেছে সেটা লেখো, তার জিনোটাইপটা আগে। স্বাভাবিক পিতার জিনোটাইপটা লেখো, তারপরে বাহক মাতার জিনোটাইপটা লেখো, ঠিক একইভাবে গুণ করো।
কে কে পেরেছ হাত দেখি দেখাও। কে পেরেছ? তুমি পেরেছো কি? আমি বলছি তুমি পেরেছো? খাতা দেখ, খাতা দাও, খাতা দেখো। স্বাভাবিক পিতা, স্বাভাবিক পিতা বাহক মাতা। বাহক মাতা জিনোটা একটু লিখতে পারো না ঠিক মতো? বাহক মাতা, বাহক মাতা লেখো, পড়ো প্রশ্নটা পড়ো। আর এটা কিন্তু হিমোফিলিয়া, বর্ণান্ধতা নয়। তোমরা বর্ণান্ধতা লিখছো, সি নয়, এই সবে স্বাভাবিক পিতা বাহক মাতা। স্বাভাবিক পিতা, আচ্ছা এখন ভালো করে তুমি এবার তুমি বলো তো, এখানে টোটাল আমি বলেছি রোগে আক্রান্ত হওয়া, বাহক হলে কিন্তু আক্রান্ত হয়, তাহলে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কতজন? ভালো করে লক্ষ্য করো। কতজন? কতজন? 25। তাহলে দেখো ডাক্তার ওই তো হয়ে গেল। তুমি কত বলেছো? কত পার্সেন্ট বলেছো তাই বলো। দেখো এই যে 3 নম্বর কোশ্চেন, দেখো স্বাভাবিক পিতা, স্বাভাবিক পিতা, তাহলে পিতার জিনোটাইপটা আমরা লিখছি। এই হচ্ছে হিমোফিলিয়ার ক্ষেত্রে এটা বড় হাতের এই হবে, এটা ওয়াই হবে, তাই তো গুণ। তারপরে বলেছি বাহক মাতা, অর্থাৎ মায়েদের ক্ষেত্রে দুটি এক্স ক্রোমোজোম থাকে, তাহলে একটিতে স্বাভাবিক জিন আছে এবং অপরটিতে হিমোফিলিক জিন আছে। কি বুঝলাম? এইবার এটা 1, এটা 2, এটা 3, এটা 4। এবার 1 দিয়ে 3কে, এই 1 দিয়ে 3কে, 1 দিয়ে 4কে, 1 দিয়ে 3কে গুণ করো, তাহলে কি হবে দেখো, x এর মাথায় বড় হাতের h, x এর মাথায় বড় হাতের h, তাহলে 1 দিয়ে 3 এর গুণের কাজ হয়েছে, কমা 1 দিয়ে 4কে গুণ করো, x এর মাথায় বড় হাতের h, x এর মাথায় ছোট হাতের h, তাহলে 1 দিয়ে একবার 3কে গুণ করলাম, 1 দিয়ে একবার 4কে গুণ করলাম, তার রেজাল্ট এই পাশে বসালাম, কমা 1 এর কাজ হয়ে গেছে। এবার 2 এর নিচে হাত দিলাম, 2 দিয়ে এবার 3কে গুণ করব, অর্থাৎ 2 দিয়ে 3কে গুণ করলে 3 দুগুণে 6 হয়, কিন্তু আমি ওইটা বসাবো না, 2 এর মানটা 2 এর উপরে যেটা লেখা আছে সেইটা দিয়ে গুণ করব। তাহলে 2 এর উপরে, তোমাকে এটা সহজভাবে বাচ্চাদের মতো 5 এর কথা ভেবে জিজ্ঞাসা করে, মানে একেবারে ইজি, এর থেকে সহজ হয় না, হয় কি? এবার 2 দিয়ে 3কে গুণ করো, 2 দিয়ে 3কে গুণ করলে x এর মাথায় বড় হাতের h y, এবার 2 দিয়ে 4কে গুণ করলে x এর মাথায় ছোট হাতের h এবং y, তার মানে 2 দিয়ে একবার 3কে গুণ করলাম, 2 দিয়ে একবার 4কে গুণ করলাম, রেজাল্ট বেরিয়েছে। এইবার বলো তো, এই 4 জনের মধ্যে আক্রান্ত, মানে আক্রান্তকে প্রথম জন নয়, দ্বিতীয় জন বাহক, এটা আক্রান্ত হবে না, তৃতীয় জন সব, তাহলে একজন, তার মানে একজন, 4 জনের মধ্যে একজন। প্রশ্নটা দেখ, আক্রান্ত সন্তান, সবাই সন্তান, কন্যা সন্তানও সন্তান, পুত্র সন্তানও সন্তান, পুত্র কন্যাকে আমি আলাদা করে দিই, বলেছি আক্রান্ত, তাহলে আক্রান্ত কত? 25%। সবাই বুঝতে পেরেছো? বাড়ি গিয়ে টেস্ট পেপার খুলবে, 2-1টা প্রশ্ন নিজেরা করবে এবং করে আমাকে জানাবে। আমি এইবার গ্যামেট অনুযায়ী জিনোটাইপ এটা শেখাবো, তারপরে আমি থ্যালাসেমিয়া যাব। জেনেটিক্সের উপরে যে নাম্বার পরীক্ষা নেবে তাতে যেন 1 নাম্বারও কাটা না যায়। এখানে যে সম্ভবত 13 নম্বরের কোশ্চেন আছে, কি 15 নম্বরের কোশ্চেন আছে, এই 15 নম্বরের কোশ্চেন থেকে মোটামুটি পুরোটাই পেতে হবে। আচ্ছা, আমি এখানে দেখো নিম্নলিখিত জিনোটাইপ গুলির
থেকে কটি এবং কি কি গ্যামেট তৈরি হবে? আমি এই প্রশ্নটা দেখো, প্রথমে আমি তোমাদের বই অনুযায়ী দেখাই। তোমাদের বইয়ে বড় হাতের ওয়াই, বড় হাতের ওয়াই, বড় হাতের আর, বড় হাতের আর, এই একটি জিনোটাইপ দেওয়া আছে। এই জিনোটাইপ থেকে কটি গ্যামেট হবে এবং গ্যামেটটি কি, এটা আমরা রেজাল্টে লিখব। দেখো, আমরা জানি যে কোনো জিনোটাইপের মধ্যে বন্ধ করে দেবো। আচ্ছা, কোনো জিনোটাইপ, এই যে জিনোটাইপ, এই জিনোটাইপের মধ্যে দেখো, আমরা প্রথমে দেখব যে জিনোটাইপের মধ্যে কোনো রিসেসিভ মানে কোনো হেটেরোজাইগাস আছে কিনা। কি আছে কিনা? হেটেরোজাইগাস, অর্থাৎ সবকটা কিন্তু হোমোজাইগাস। যদি হোমোজাইগাস হয় তাহলে গ্যামেট হবে একটি। হোমোজাইগাস হলে গ্যামেট হবে একটি। কেমন ভাবে? কারণ আমরা খুব সহজভাবে দেখো, এই যে বড় হাতের ওয়াই, বড় হাতের ওয়াই, আমরা যদি এটাকে আলাদা করে দিই তাহলে বড় হাতের ওয়াই এটা হচ্ছে হলুদ এবং এটা হচ্ছে গোল কালারের জন্য, গোল আকৃতি এবং হলুদ রঙের জন্য দায়ী। এখান থেকে দেখো মেয়োসিস বিভাজনের মাধ্যমে কিন্তু গ্যামেট তৈরি হয়, অর্থাৎ বড় হাতের একটা ওয়াই হবে, এখান থেকে নিশ্চয়ই একটা আর হবে, অর্থাৎ ওয়াই আর আর গুণ করলে এই গ্যামেটটা হবে বড় হাতের ওয়াই এবং বড় হাতের আর। কি বুঝতে পেরেছি? তাহলে একটা গ্যামেট আমি দেখালাম যেখানে এই এই যে বড় হাতের ওয়াই, বড় হাতের ওয়াই, নিশ্চয়ই এই ওয়াই মানে ইয়েলো, ইয়েলো মানে কালার, অর্থাৎ এই বড় হাতের ওয়াই দুটি রঙের বৈশিষ্ট্যের জন্য দায়ী। আর দুটির আর, এই আরটি কোনো বস্তু বা কোনো কিছুর আকৃতির জন্য দায়ী। অর্থাৎ এক্ষেত্রে আমি মটর গাছ ধরে নেব। মটর গাছের বীজের রং এবং মটর গাছের বীজের আকৃতি। মটর গাছের বীজের রঙের জন্য দায়ী হচ্ছে বড় হাতের দুটি ওয়াই এবং আকৃতির জন্য দায়ী, বীজের আকৃতির জন্য দায়ী হচ্ছে বড় হাতের দুটি আর। আমরা তোমাদের আগেই বলেছি যে এই যে মটর গাছের বীজের আকৃতি, আকৃতি মানে আকৃতিটা কেমন হবে? প্রকট বৈশিষ্ট্য হচ্ছে, প্রকটটা কেমন হয়? প্রকটটা হচ্ছে গোলাকার এবং প্রচ্ছন্নটা হয়, প্রচ্ছন্নটা কি হবে বলো তো? প্রচ্ছন্ন হবে কুঞ্চিত, এটা তোমরা জানো। এবার প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য যখন আমি বলছি মটর বীজের আকৃতি গোলাকার, তখন রাউন্ড মানে গোলাকার, বড় হাতের আর এই জিনটা নির্দেশ করা হয়। কিন্তু যখন আমি তার জিনোটাইপটা লিখব তখন দুটি আর লিখতে হবে। ঠিক কুঞ্চিত যখন লিখব তখন ছোট হাতের দুটি আর দিয়ে তাকে তার ক্যারিওটাইপটা আমি লিখব। কারণ এই যে দৈহিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন কোথায় অবস্থান করে? অটোজোমে অবস্থান করে। এই অটোজোমগুলি কেমনভাবে থাকে? অটোজোমগুলি জোড়ায় জোড়ায় থাকে। তাহলে এই যে জোড়ায় জোড়ায় থাকা মানে হচ্ছে দুটি ক্রোমোজোম আছে, অর্থাৎ এই একটি ক্রোমোজোমের মধ্যে যদি আমি বীজের আকৃতি নির্ণয়কারী জিনটা আমি এখানে বসাই যে বড় হাতের আর, তাহলে এই ক্রোমোজোমের মধ্যে বীজের আকৃতি নির্ণয়কারী জিন হয় বড় হাতের আর হবে অথবা ছোট হাতের আর হবে। প্রকট জিনও থাকতে পারে, প্রচ্ছন্ন জিন থাকতে পারে, যে কোনো একটি থাকতে পারে। অর্থাৎ এই দুটি ক্রোমোজোম হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম বা যাদের সমসমস্ত ক্রোমোজোম বলে। অর্থাৎ আকার, আকৃতি এবং সম জিন বিন্যাস যুক্ত দুটি ক্রোমোজোমকে বলা হয় হোমোলোগাস ক্রোমোজোম। তাহলে এই যে দুটি আর কেন লিখছি নিশ্চয়ই বুঝতে পেরেছ। দৈহিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন কোথায় থাকে? অটোজোমে থাকে, এটা আমি বুঝিয়েছি। এইবার দেখো
এই যে গ্যামেট তৈরি হয় যে পদ্ধতিতে, সেই পদ্ধতির নাম হচ্ছে মেয়োসিস। অর্থাৎ দুটি এখানে জিন আছে, তার একটি নেমে আসবে, একটি কিন্তু গ্যামেটের মধ্যে যাবে। এক্ষেত্রেও কিন্তু দুটি জিনের মধ্যে একটি জিন কিন্তু গ্যামেটের মধ্যে যাবে, এবং ওয়াই আর আর গুণ করলে বড় হাতের ওয়াই এবং আর আসছে। এবার দেখো আমি আরেকটি লিখছি, বড় হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই, বড় হাতের আর, ছোট হাতের আর। এক্ষেত্রে গ্যামেটটা কি হবে? এক্ষেত্রে গ্যামেটটা দেখো ঠিক একই রকম ভাবে, এক্ষেত্রে মেয়োসিস বিভাজন হলে এটা দুটি আলাদা হয়ে যাবে, একটি বড় হাতের ওয়াই এবং একটি ছোট হাতের ওয়াই। এক্ষেত্রে নিশ্চয়ই তার অর্ধেকটা হবে, এইটা হবে। এবার বড় হাতের ওয়াই দিয়ে ওপাশের আর কে গুণ করলে কি হবে? বড় হাতের ওয়াই, বড় হাতের আর, এবং ছোট হাতের ওয়াই দিয়ে বড় হাতের আর কে গুণ করলে ছোট হাতের ওয়াই, বড় হাতের আর, অর্থাৎ দুটি গ্যামেট হলো। নেক্সট আমরা এবার আমি পরেরটা দেখাই, বড় হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই, এবার বড় হাতের আর, ছোট হাতের আর। এক্ষেত্রে গ্যামেট কটা হবে? ঠিক একই রকম ভাবে এক্ষেত্রে দেখো, যদি আমি মেয়োসিস বিভাজন যখন হবে, তখন এখান থেকে দুটো করে দুটি আলাদা আলাদা গ্যামেট তৈরি হলো, দুই প্রকার হবে। এখান থেকেও নিশ্চয়ই দুই প্রকার হবে। এবার এই বড় হাতের ওয়াই দিয়ে ওপাশে দুটি বড় হাতের আর, ছোট হাতের আর কে গুণ করো, বড় হাতের ওয়াই, ছোট বড় হাতের আর, কমা বড় হাতের ওয়াই দিয়ে ছোট হাতের আর কে গুণ করলাম, তাহলে বড় হাতের ওয়াই এর কাজটা হয়ে গেল। এবার ছোট হাতের ওয়াই দিয়ে বড় হাতের আর কে গুণ করব একবার, এবার ছোট হাতের ওয়াই দিয়ে ছোট হাতের আর কে গুণ করব, অর্থাৎ গ্যামেট হয়ে গেল 4টি। আমরা এই রকম ভাবে তোমাকে জিনোটাইপ দেবে এবং তার গ্যামেটও নির্ণয় করতে হবে। আমরা এইটুকু তো আমরা বই থেকে জেনেছি। এবার বইয়ের বাইরেই আমরা কখনো কখনো টেস্ট পেপারে দেখবে, পরীক্ষায় আসতে পারে, তাহলে এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তোমরা এটা প্র্যাকটিস করতে করতে তোমরা এটা বুঝতে পারবে যে এটা কিভাবে হয়। আমি এইবার একটা সূত্র নির্ণয়, হ্যাঁ লেখো, সূত্রটা কি? সূত্রটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ এটা আরেকটা আমি আরেকটা লিখি, বড় হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই। এবার দেখো ছোট হাতের দুটো আর হতে পারে, এটা হতে পারে। তো তোমরা আমাকে যদি কিছু জিজ্ঞাসা থাকে জিজ্ঞাসা করতে পারো, ছোট হাতের আর দিয়ে করছি। এবার দেখো এই যে বড় হাতের ওয়াই, এখানে ছোট হাতের ওয়াই হলো, এখান থেকে নিশ্চয়ই একটা ছোট হাতের আর হবে। তাহলে অ্যানসারটা আমরা এখানে লিখি, বড় হাতের ওয়াই দিয়ে ওপাশে ছোট হাতের আর কে গুণ করব একবার, এইবার ছোট হাতের ওয়াই দিয়ে ছোট হাতের আর কে গুণ করব, তার মানে দুটো দুটো গ্যামেট হবে। কেমন? আচ্ছা, তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো। এটা তো আমরা একেবারে সহজ পদ্ধতি, মানে বোঝানোর জন্য আমি করছি। পরীক্ষার হলে তো এরকম করে করবে না, তোমার প্র্যাকটিস করতে করতে নিজেরাই বুঝতে পারবে যে এখান থেকে দুটো আসবে, এখান থেকে একটা আসবে, এখানে দুটো দিয়ে ওপাশে একটাকে গুণ করব এবং নিজেই লিখে নিতে পারবে। আচ্ছা, আমরা এইগুলো সব জানি। এইবার আমি যে নিয়মটা আমি তোমাদের বলবো, আচ্ছা আমরা এক্ষেত্রে আমি সূত্রটা, তোমার লিখছো তো, লিখে নিয়েছো? আচ্ছা, সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n। n মানে কি? n মানে এর মধ্যে যে হেটেরোজাইগাস, হেটেরোজাইগাসের সংখ্যা। আচ্ছা, এবার n হচ্ছে হেটেরোজাইগাসের সংখ্যা, এর মধ্যে হেটেরোজাইগাস। আচ্ছা, তোমাদের আমি প্রথমটার মধ্যে দেখো, হেটেরোজাইগাস আর হোমোজাইগাসের কথা আমি বলেছিলাম। তার মানে আমি হেটেরোজাইগাস তোমাদের দেখাচ্ছি। এই যে দুটি ক্রোমোজোম, কোনটা হেটেরোজাইগাস আমাকে বলবে। দেখো, বড় হাতের আর হতে পারে, বড় হাতের আর ছোট হাতের আর হতে পারে, ছোট হাতের আর হতে পারে। অর্থাৎ এদের ক্ষেত্রে 3 প্রকার জিনোটাইপ হতে পারে।
যদি আমি ওয়াই দিয়ে করি, ঠিক একইভাবে ওয়াই বড় হাতের ওয়াই, বড় হাতের ওয়াই, বড় হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই। এক্ষেত্রে হেটেরোজাইগাস কোনটি বলো? মাঝখানেরটা কারেক্ট। হেটেরোজাইগাস এইটা, হেটেরোজাইগাস এইটা, তাই তো? হেটেরো মানে দুই প্রকার থাকবে জিনোটাইপ, একই রকম হবে না। হোমোজাইগাস মানে হোমো মানে কি? একই প্রকার। হোমো কথাটা আজকাল বিয়ে ক্ষেত্রে অনেকে প্রচলিত আছে। হোমো হোমো বিয়ে হয় না? আচ্ছা, না হচ্ছে তো অনেক জায়গায়, তোমরা নিশ্চয়ই শুনেছ। আচ্ছা যাই হোক, সেগুলো অন্য বিষয়, আমরা সেই প্রসঙ্গে আসছি না। আমরা যে প্রসঙ্গে আসছি সেটা হচ্ছে হোমো মানে এক প্রকার, হেটেরো মানে আলাদা, ভিন্ন। এখানে দেখো দুটি আর আছে, এই যে সমস্ত যে দুটি ক্রোমোজোম তার মধ্যে দুটি একই প্রকার আছে, এটা কি? এটা হচ্ছে হোমোজাইগাস অবস্থায় আছে, এইটা কিন্তু হেটেরোজাইগাস অবস্থায় আছে। অর্থাৎ হেটেরোজাইগাসের সংখ্যাটা মানেই হচ্ছে n। এইবার আমরা এই যে যে জিনোটাইপগুলো লিখেছি তার মধ্যে হেটেরোজাইগাস দেখো, এইটার মধ্যে কোনো হেটেরোজাইগাস আছে? বলো, এটার মধ্যে কি কোনো হেটেরোজাইগাস আছে? তারপরে এটার মধ্যে কি হেটেরোজাইগাস আছে? কাছে কটা আছে? দেখো 2 টু দি পাওয়ার 1, তাহলে 2 গুণ 1 কটা হবে? কেন দুটো? তাহলে দুটো হয়েছে, দুটো গ্যামেট হয়েছে। তারপরেরটা দেখো, এই 3 নাম্বার, এটা তো 2 নাম্বারের উত্তর। 3 নাম্বারের উত্তর বলো, এর মধ্যে হেটেরোজাইগাস কটা আছে? দুটো। কারেক্ট। 2, তাহলে 2 টু দি পাওয়ার কি লিখবো? 4। 2, 2 গুণ 2, তাহলে কটা হবে? 4টে হয়েছে, 4টে। কি বুঝতে পেরেছি? এইবার এইগুলো আমরা জানি। তারপরে একটা দেখো 4, চারেরটা দেখো, চারেরটা দেখো, এর মধ্যে এইটা তো হেটেরোজাইগাস নয়, এইটা হেটেরোজাইগাস 1, তাহলে 2 গুণ 1, তার মানে 2, দুটো হয়েছে। তার মানে এইগুলো আমরা সবাই বুঝতে পেরে গেছি। এইগুলো আমরা, তুমি বুঝতে পেরেছো? তাহলে এই যে তোমাদের কিন্তু প্রশ্ন থাকবেই থাকবে, জিনোটাইপ দিয়ে দেবে, গ্যামেট নির্ণয় করতে বলবে। এছাড়াও তোমাকে বলতে পারে, যেমন দেখি তোমাদের একটা প্রশ্ন করি। প্রশ্নটা হচ্ছে হলুদ কুঞ্চিত বীজের জিনোটাইপ কি কি হবে? একটা প্রশ্ন লেখো, প্রশ্ন লিখিয়ে আমাকে দেখাও। হলুদ কুঞ্চিত বীজের জিনোটাইপ কি হবে? লেখো, বার করো। হলুদ কি কয়টি জিনোটাইপ হবে? হলুদ কুঞ্চিত, হলুদ কুঞ্চিত বীজের জিনোটাইপগুলি লেখো। হলুদ ও কুঞ্চিত বীজের জিনোটাইপ গুলি লেখো। হলুদ ও কুঞ্চিত বীজের জিনোটাইপ লিখেছ? লিখেছো প্রশ্নটা? উত্তর দেখো, করো। প্রশ্নটা লিখে নিয়েছো? এবার দেখো, হলুদ ও কুঞ্চিত বীজের জিনোটাইপ। হলুদ ইংরেজি কি? তুমি নিজে করো, আবার দেখাচ্ছ কেন? আরেকজন নিজে করো, নিজে করে আমাকে দেখাও। হয়েছে? আগেরটার মতো কিছু করতে হবে না। গ্যামেটটা লেখো শুধু, ক্রস ফ্রস কিছু না। তুমি বলো হলুদ ইংরেজি কি? ইয়েলো। প্রথমে এই হলুদ, এইটা আমি বুঝিয়ে দিচ্ছি, পরেটা দিয়ে করবে, দেখে নাও আগে। হলুদ, হলুদ ইংরেজি ইয়েলো। দেখি কি করছো, দেখি দেখাও আমাকে, দেখাও। জিনোটাইপ কি কি হবে দেখাও আমাকে, সেটা বলো।
বড় হ্যাঁ, হলুদ আর কুঞ্চিত, বাহ, হলুদ কুঞ্চিত। তুমি এই এই এমনি তো ঠিকই করেছো, আবার এইগুলো করতে যাচ্ছে কেন? না 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 না, খুব ভালো বুঝতে পেরেছে ও, একদম খুব ভালো বুঝতে পেরেছে, ওকে দেখলাম ভালো বুঝতে পেরেছে। হলুদ কুঞ্চিত না ভাই, দেখো আমি তোমাদের, ও বুঝতে পেরেছি, আমি দেখো হলুদ অ্যান্সারটা দেখে নাও, প্রত্যেকে দেখে নাও। হলুদ যখনই বলছি, হলুদ ইংরেজি ইয়েলো, ইয়েলো ওয়াটার না, ওইসব বাদ দাও। হলুদ মানে ইয়েলো, তার মানে হলুদ যখন আমি লিখবো তার মানে ইয়েলো ওয়াই লিখবো। এবার কটা ওয়াই লিখবো? দুটো, তাহলে বিশুদ্ধভাবে লিখবো, মানে হোমোজাইগাস হিসাবে লিখলাম। এবার কুঞ্চিত লিখলে কি লিখবো? কারেক্ট, এটা লিখলাম। এছাড়া কি আর হতে পারে কিছু? আরেকটা হয়, সেটা কি হয়? বড় হাতের ওয়াই ছোট হাতের আই আর দুটো ছোট হাতের আই। বড় হাতের ওয়াই ছোট হাতের ওয়াই দুটো ছোট হাতের আর, এছাড়া কিছু হয় না, এইটাই রিজাল্ট। এই গ্যামেট করে না না, গ্যামেট কেন করবে? তোমাকে জিনোটাইপ গুলি লেখো। কি বুঝতে পেরেছি? হলুদ ও কুঞ্চিত বীজের জিনোটাইপ তুমি লিখতে পারবে। হলুদ মানে বড় হাতের দুটি ওয়াই, কুঞ্চিত তো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, দুটো দুটো ছোট হাতের আর লিখবো। এবার আরেকটা দিয়ে আমি অন্য জায়গায় চলে যাবো। লেখো এটার জন্য 1 নাম্বার দেবে, আর এটার জন্য 2 নাম্বার দেবে। হলুদ ও গোলাকার বীজের জিনোটাইপ গুলো লেখো। এটার জন্য কিন্তু এবার পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা এরকম এই প্রশ্নটা এসেছিল, অনেকবারই এসছে, হলুদ ও গোলাকার বীজের জিনোটাইপ। এবার তোমাকে আগে গোলাকার পরে হলুদ দিয়ে দিতে পারে। এই প্রশ্নটাই তোমাকে বললো গোলাকার ও হলুদ বীজের জিনোটাইপ গুলি লেখো। এটা 2 নাম্বার, তার মানে এই একই প্রশ্ন কিন্তু উল্টে দিয়েছে। এবার দেখো দুটোর ক্ষেত্রে জিনোটাইপ, দুটোর ক্ষেত্রে একটু আলাদা হবে। প্রথমটা লিখতে পারলে দ্বিতীয়টা লিখতে পারবে। প্রথমটা এটা লিখেছো, করেছো সবাই? দেখি কি করছো। বাহ, সুন্দর করেছে, খুব বুদ্ধিমান। দেখি, বাহ, খুব ভালো হয়েছে। দেখি তিনটে হয়েছে কেন? 4টে হবে যে। আর কে করেছো? তুমি করেছো? প্রথমটা করেছো, আর একটা হবে যে। আচ্ছা দেখো, এইটা আমি এই প্রশ্নের উত্তরটা দেখাচ্ছি। হলুদ, একদম আমরা জানি যে হলুদ মানে এইটা। এইবার তোমাদের আমি বলেছিলাম এটা তো হলুদ গোলাকার। এবার ডান দিক থেকে একটা করে কি করব? ছোট হাতের আর বড় হাতের আর, সেটা এখানে দেখো। এই যে গোলাকারের মধ্যে, প্রথমে বলবে গোলাকারের মধ্যে একটি প্রচ্ছন্ন জিন আনবো। পরের ধাপে লালের মধ্যে, হলুদের মধ্যে একটি প্রচ্ছন্ন আনবো। তারপরে ধাপে দুটির মধ্যেই আনবো। তাহলে প্রথম ধাপে গোলাকারের মধ্যে একটি প্রচ্ছন্ন জিন আনছি, এই যে হলুদটা রেখে দিলাম, গোলাকারের মধ্যে একটি প্রচ্ছন্ন জিন আনলাম, গোলাকার, এই কাজ হয়ে গেল। এইবার কার মধ্যে আনবো? হলুদের মধ্যে। এইবার এইটার মধ্যে আনছি, হলুদের মধ্যে একটি প্রচ্ছন্ন জিন আনবো, গোলাকারটা যেমন আছে তেমন রাখলাম। তারপরের ধাপে হলুদের মধ্যেও আনবো, গোলাকারের মধ্যেও আনবো।
হলুদের মধ্যেও আনলাম, গোলাকারের মধ্যেও আনলাম। কটা হলো বলো? তাহলে হলুদ ও গোলাকার বীজযুক্ত মটর গাছের জিনোটাইপগুলো কি কি হতে পারে নিশ্চয়ই আমরা দেখলাম। এবার যদি গোলাকার হলুদ বলে তখন উল্টে বলে লিখবো। দেখি লিখেছে কি লিখতে পেরেছে কিনা। বাহ, খুব ভালো, খুব ভালো বুঝতে পেরেছে। এবার যদি বাড়িতে বসে থাকতে তাহলে বুঝতে পারতে, তখন তুমি বলতে আমি কিচ্ছু বুঝি না, আমি বুঝতে পারতাম না, মানে খুব কঠিন লাগতো। দেখো পরীক্ষার হলে এরকমও দেবে, দিয়েছে কিন্তু বহুবার, মাধ্যমিকই দিয়েছে। গোলাকার ও হলুদ বীজযুক্ত মটর গাছের সঙ্গে কুঞ্চিত গোলাকার কুঞ্চিত ও সবুজ বীজযুক্ত মটর গাছের ক্রস দ্বিসংকর জননের ক্রসটা দিয়েছে। এবার তুমি এইটা শিখেছো। এবার তুমি তোমার মাথায় তো এই উল্টোটা তোমার মাথায় নেই, তুমি তো সেইটা করে বসছো, কিন্তু পরীক্ষায় নাম্বার দেবে না। কেন দেবে না? কারণ তোমাকে এখানে কিন্তু এইটা আগে আসবে, কেমন, এবং তোমার রেজাল্ট এক হবে, কিন্তু নাম্বার উনি হয়তো পুরো নাম্বার দেবে না, কাটবে, নাম্বার কাটবে। কি বুঝতে পারছি সবাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছো? হ্যাঁ এটা বড় হাতের হয় তো এটা? আচ্ছা, এই ওয়াইগুলো না একটুখানি তোমার একটু ঠিক করতে হবে, না হলে তুমি করেছো, তারপরে করো। তুমি বুঝতে পারোনি, তুমি কি বুঝতে পেরেছো? আচ্ছা আমি দেখো এই জায়গাটা, এই যে হলুদ মানে কি, এটা তুমি দেখো ভালো করে, মাথার মধ্যে একটুখানি চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। না বোঝার চেষ্টা করলে তো আমি বোঝাতে পারবো না। হলুদ মানে কি? হলুদ ইংরেজি কি? ইয়েলো। এবার এইটাকে ধরো, হলুদ মানে ইয়েলো। তার মানে আমি ওয়াই দিয়ে একে চিহ্নিত করব। এবার কটা ওয়াই লিখবো, প্রশ্নটা হচ্ছে আমার কাছে, আমি নিজেকে প্রশ্ন করো, কটা ওয়াই লিখবো, দেখছি কটা ওয়াই লিখবো, একটা না দুটো বলো, একটা না দুটো ওয়াই লিখবো? হ্যাঁ, দুটো ওয়াই লিখবো, কারণ একটু আগে দেখালাম যে দৈহিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন অটোজমে থাকে, অটোজম জোড়ায় থাকে। তাহলে দুটো ওয়াই লিখতেই হবে আমাকে, না হলে কিন্তু বকবে। তাহলে দুটো ওয়াই আমি লিখবো, এই দুটো ওয়াই লিখলাম। গোলাকারের জন্য আবার আমি রাউন্ড মানে গোলাকার, আর দুটো আর লিখবো, এটা আমাকে লিখতেই হবে। এইবার তোমাকে ভাবতে হবে এর মধ্যে একটা প্রকট একটা প্রচ্ছন্ন, তাহলে এর মধ্যে দুটোই তো প্রকট আছে গোলাকারের মধ্যে। তাহলে যদি আমি একটা প্রচ্ছন্ন আনি, তাহলেও কিন্তু গোলাকারের বৈশিষ্ট্যই বজায় থাকছে। দুটি আরের মধ্যে এই দুটি হচ্ছে গোলাকারের বৈশিষ্ট্য, তার মধ্যে যদি একটাকে আমি প্রচ্ছন্ন জিন আনি, তাহলেও গোলাকারের বৈশিষ্ট্য বজায় থাকবে। কিন্তু দুটি ছোট হাতের আর আনলে এই বৈশিষ্ট্য বজায় থাকবে না, তখন এটা কুঞ্চিত হয়ে যাবে। কি বুঝতে পারলাম? এইবার আমি নিশ্চয়ই এরপরে লেখো তাড়াতাড়ি। সি দিচ্ছি। না না, 1 2 3 একটা সি দিয়েছে, থার্ডেরটা 3 নাম্বারটা, 3 নাম্বার এ ও এটা হ্যাঁ, এই যে তিনটে গ্যামেট, তিন প্রকার। দেখো দুটি এখানে বড় হাতের দুটি এ, বড় হাতের দুটি বি, বড় হাতের দুটি সি। গ্যামেটটা বলো, কটি কি গ্যামেট হবে, কটি গ্যামেট হবে? এখানে গ্যামেটটা বলো, বলছি এখানে গ্যামেটটা বলো। এ বি, ছোটদের বি আর সি। প্রথমটা কি বলছে? এ বি সি। কারেক্ট। তার মানে এটার থেকে একটা আসবে, এটার থেকে হাফ হবে, একটা হবে,
আর এটার থেকেও একটা হবে, তার মানে এ বি সি। তারপরটা বলবো এ, তারপর একটা এখান থেকে একটা হবে, হ্যাঁ তারপরটা বড় হাতের বি, এখান থেকে দুটো হবে, হ্যাঁ, বড় হাতের বি ছোট হাতের বি আর সি, এখানে বড় হাতের বি ছোট হাতের বি ছোট হাতের বি আর সি, আর এখান থেকে একটা সি। শুধু সি হবে, তাই তো? হ্যাঁ এবার এ বি সি একটা, এ বি 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 এই সি একটা, আর একটা হবে এ ছোট হাতের বি বড় হাতের সি, তাহলে দুটো হলো। এর এরকম কেন দুটো নিয়ে লিখলে ভুল হবে? হ্যাঁ, দুটো নিয়ে লিখলে দুটো নিয়ে একটা তো বড় একটা তো ছোট, বলো বলো কি করলে? বড় হলে এ হুম। বড় হাতের বি ছোট হাতের বি সি, এর লিখলে ভুল হবে? তুমি একটা লিখবে আমি- একটার মধ্যে দুটো যদি দুটো করা যাবে না? না, তুমি প্রত্যেকটা তো আলাদা বৈশিষ্ট্য। এ ডবল এ এটার জন্য একটা আলাদা বৈশিষ্ট্য আছে, বড় হাতের বি ছোট হাতের বির জন্য আলাদা বৈশিষ্ট্য, এবং 3 রকম বৈশিষ্ট্য মেলানো আছে এখানে। বৈশিষ্ট্য মনে রাখতে হবে 3 রকম। এইবার দেখো খালি এইটা এবিসি একটা হবে আর ছোট হাতের এবিসি একটা হবে। আচ্ছা, এইবার দেখো আমি এইটা লিখে আমি তোমাদের থ্যালাসেমিয়া চলে যাব। ও তো 8:30 থেকে পড়াতো। হয়ে গেল টাইম? চলে যাবো। টাইম হয়ে গেল নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখো এইখানে দেখো, এর থেকে আর ছোট হাতের এইখানে দেখো, এইগুলো যখন তুমি করবে তখন এই দুটো ঢেকে রাখো। ঢেকে রাখলে এবার কটা হয়ে গেল? 4টে হয়ে গেল। এইবার তুমি বলো বড় হাতের বি দিয়ে পাশে গুণ করো তো, কি 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 হবে বলো? বলো মুখে বলে বলো বলো তাড়াতাড়ি বলো। বড় হাতের বি গুণ করো, বড় হাতের বি বড় হাতের সি, তারপরে বলো ছোট হাতের বি না আগে বড় হাতের বি দিয়ে উপসের দুটোকে গুণ করো, বড় হাতের বি বড় হাতের সি, তারপরে বড় হাতের বি ছোট হাতের সি, বড় হাতের বি ছোট হাতের সি। এবার ছোট হাতের বি দিয়ে গুণ করো, ছোট হাতের বি বড় হাতের সি, আর ছোট হাতের বি ছোট হাতের সি, ছোট হাতের বি ছোট হাতের সি। এই যে গুণ করেছো গল্পের মতন, তারপরে এ বসিয়ে দেবো। তাহলে বড় হাত কারেক্ট, এ বসিয়ে দিও, বসিয়ে দাও, বড় হাতের এ বসিয়ে দাও, এ বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়েছি, খুব ভালো বলেছি। তো স্যার এটা ছোট হাতের হবে না কেন কখনো? এইবার হবে না কেন এর উত্তর, এর উত্তর হচ্ছে তাহলে আমার বড় হাতের এ দিয়ে সবাইকে গুণ করতে পেরেছি, ছোট হাতের এর গুণটা গেল কোথায়? মনের মধ্যে একটা প্রশ্ন আসছে না? বড় হাতের এ দিয়ে তো সবাইকে গুণ করলাম, তাহলে ছোট হাতের এ দিয়ে তো গুণ করতে হবে। কি বুঝতে পেরেছি? তাহলে ছোট হাতের এ দিয়ে যদি সবাইকে আমি গুণ করতে চাই তাহলে ওইগুলো তো আবার বসাতে হবে। বড় হাতের বি বড় হাতের সি, বড় হাতের বি ছোট হাতের সি, ছোট হাতের বি বড় হাতের সি, ছোট হাতের বি ছোট হাতের সি। কটা ক্যামেট হলো? কটা ক্যামেট হলো? 8টা। দেখো এখানে 8টা ক্যামেট হয় কিনা, 2 টু দি পাওয়ার n, মানে এখানে একটা হেটেরোজাইগাস, দুটো হেটেরোজাইগাস, 3টে হেটেরোজাইগাস। তাহলে এখানে কটা হেটেরোজাইগাস? 2 টু দি পাওয়ার 3, তার মানে 2 গুণ 2 গুণ 2, 4 2 গুণ করলে 8 হয়। দেখো 8টা ক্যামেট হয়েছে। তাহলে তুমি কি করবে? এইরকম ক্ষেত্রে এটা ঢেকে রাখবে। বড় হাতের বি দিয়ে অপশন দুটোকে গুণ করব, ছোট হাতের বি দিয়ে অপশন দুটোকে গুণ করব। বড় হাতের বি বড় হাতের সি, বড় হাতের বি ছোট হাতের সি, ছোট হাতের বি বড় হাতের সি, ছোট হাতের বি ছোট হাতের সি। কি বুঝতে পেরেছি? একদম ধাপে ধাপে মনে রাখবো। তাহলে নিশ্চয়ই আমরা এইটুকু জানলাম। টাইম আছে? টাইম নেই? তাহলে ফোন করতে হবে। আর না ওইটা না, আমি ছোট একটা প্রশ্ন লেখাবো। আমি 8:30 কটা বাজে? 5-7 মিনিট বাকি তো। আচ্ছা লেখা যাবে। আচ্ছা আমরা মুছে দিই, একটা ছোট্ট একটা প্রশ্ন লিখি। জেনেটিক কাউন্সেলিং কাকে বলে? এটা আমি লিখে ছেড়ে দিচ্ছি। আগে একটু ক্লিয়ার ধারণা হয়েছে তোমাদের? আচ্ছা, পরের দিন আমি ক্রস করতে দেব, বেশ কঠিন ক্রস করতে দেব এর উপরে, পরের রবিবার। আচ্ছা আমরা দেখো জেনেটিক কাউন্সেলিং কাকে বলে, মুখস্থ করে আসবে পরের দিন। এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। জেনেটিক
কাউন্সেলিং কাকে বলে? হ্যাঁ, আচ্ছা, জেনেটিক কাউন্সেলিং কাকে বলে আমরা এটা একদম মুখস্থ করবে। সংজ্ঞাটা লিখছি আমরা। জেনেটিক কাউন্সেলিং দেখো, যে পদ্ধতিতে কোনো বংশগত রোগের জিনগত অবস্থা নির্ণয় করা যায়। তাহলে এটা হচ্ছে, দেখো তিনটে কথা বলবো আমি এখানে। এক, ছোট করে মনে রাখবে, এক হচ্ছে কোনো বংশগত রোগের জিনগত অবস্থা নির্ণয় করা যায়। দুই, হচ্ছে পরবর্তী বংশে জিনগত রোগের সম্ভাবনা পরবর্তী বংশে বা জনুতে জিনগত রোগের সম্ভাবনা নির্ণয় করা যায়। আর 3 নম্বর হচ্ছে সুস্থ স্বাভাবিক জিনগত রোগমুক্ত সন্তান লাভের প্রয়োজনীয় সুস্থ স্বাভাবিক জিনগত রোগমুক্ত সন্তান লাভের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়। তাকে জেনেটিক কাউন্সেলিং বলে। তাহলে জেনেটিক কাউন্সেলিং কাকে বলে দেখো, যে পদ্ধতিতে কোনো বংশগত রোগের জিনগত অবস্থা নির্ণয় করা যায়, পরবর্তী বংশে জিনগত রোগের সম্ভাবনা নির্ণয় করা যায় এবং সুস্থ স্বাভাবিক জিনগত রোগমুক্ত সন্তান লাভের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়, তাকে জেনেটিক কাউন্সেলিং বলে। তিনটে কথা, জিনগত রোগের মানে জিনগত রোগের অবস্থা নির্ণয় করা হবে, পরবর্তী প্রজন্মে ঝুঁকি আছে কিনা সেটা জানানো যাবে এবং সুস্থ স্বাভাবিক সন্তান নির্ণয় করা যায়। এই প্রশ্নটা আসবেই। এই যে প্রশ্নটা আমি দেব পরের দিন, যেটা হচ্ছে সমাজ থেকে জিনগত রোগ মুক্ত করার জন্য জেনেটিক কাউন্সেলিং এর ভূমিকা, যেটা থ্যালাসেমিয়া রোগের ক্ষেত্রে প্রযোজ্য, কেবলমাত্র বর্ণান্ধতা হিমোফিলিয়ার ক্ষেত্রে প্রযোজ্য নয়। কারণ থ্যালাসেমিয়া যে রোগটি, সেটি হচ্ছে অটোজোমাল ঘটিত এবং অটোজোম বাহিত রোগগুলি পুরুষ ও মহিলা উভয় ক্ষেত্রেই বাহক হয়। আমরা যখন এক্স ক্রোমোজোম বাহিত রোগগুলির ক্ষেত্রে আমরা দেখেছি বাহক হচ্ছে মহিলা,
কিন্তু অটোজোমাল রোগগুলির ক্ষেত্রে পুরুষ এবং মহিলা দুজনই বাহক। অর্থাৎ যখন একজন পাত্র এবং পাত্রী পরস্পরকে বিবাহ করছে তখন তারা নিজেরাও জানে না যে তারা বাহক, অথচ যখন তারা বিয়ে হয়ে গেল দেখা গেল তাদের সন্তান হিমোফিলিয়া রোগে আক্রান্ত বা থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু থ্যালাসেমিয়া আটকানো রোগটা আটকানো সম্ভব যদি রক্তের পরীক্ষা করা যায় এবং জানা যায় যে তিনি বাহক, যিনি বিয়ে করতে যাচ্ছেন তিনি বাহক। সে মহিলা হতে পারে, পুরুষও হতে পারে। তাহলে একজন বাহক মহিলা বা পুরুষের সঙ্গে একজন স্বাভাবিক মহিলা বা পুরুষের বিবাহ হলে তাদের সন্তানরা স্বাভাবিক হবে। সেই জন্য যাদের বংশে এরকম থ্যালাসেমিয়ার ইতিহাস জানা আছে তাদের ক্ষেত্রে পাত্রপাত্রী নির্বাচনের ক্ষেত্রে আগে রক্তের ইলেকট্রোফোরেসিস অর্থাৎ হিমোগ্লোবিনের ইলেকট্রোফোরেসিস টেস্ট করে নেওয়া দরকার, এবং তার মাধ্যমে জানা যাবে যে ওই মহিলা, অর্থাৎ মহিলা হতে পারে পুরুষ হতে পারে, তিনি বাহক কিনা। বাহক হলে তাহলে তার কিন্তু রোগটি প্রকাশিত হবে না। মহিলা এবং পুরুষ দুজনেই কিন্তু বাহক হতে পারে অটোজোমাল রোগের ক্ষেত্রে, কিন্তু এক্স ক্রোমোজোম বাহিত রোগের ক্ষেত্রে মহিলারাই বাহক হয়, পুরুষরা বাহক হতে পারে না। আগের দিনই তোমাদের বলেছিলাম যে পুরুষের ক্ষেত্রে যেহেতু একটি এক্স ক্রোমোজোম আছে তাই এক্স ক্রোমোজোমে ওই বর্ণান্ধতা বা হিমোফিলিয়া জিনটা থাকলেই তারা কিন্তু কী হবে, হেমিজাইগাস অবস্থায় তারা রোগটি প্রকাশ ঘটাবে। তাহলে আমি পরের দিন সমাজ থেকে জিনগত রোগ মুক্ত করা যে পদক্ষেপগুলো জেনেটিক কাউন্সিলিং নিয়ে থাকে সেই সম্বন্ধে আলোচনা করব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই প্রশ্নটা ঘুরিয়ে ফিরিয়ে মাধ্যমিকে প্রতিবারই দেবে এবং তোমরা এটা পড়বে। আজকে এই পর্যন্ত।